যেটা আমরা শুরু করছি সেটা হলো এক্সচেঞ্জ রেট থেকে শুরু করছি। সো এক্সচেঞ্জ রেটটাই আজকে আমরা করব। এটা কোয়াইট ইম্পর্টেন্ট আজকের দিনে, কারণ আজকে যারা আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে ঘরে বসে কাজ করছি, আমি তাদেরকে বোঝাচ্ছি যারা আসলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করে, যেটাকে আমরা ধরেন ফ্রিল্যান্সিং এই ধরনের কাজগুলোর সাথে মিলাতে পারি। যারা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করে তাদের কিন্তু মানে আপনার ফরেন কারেন্সি রেটটা নিয়ে সবসময় মানে একটা আগ্রহ থেকেই যায়, কারণ দে আর আর্নিং ইন ইন্টারন্যাশনাল কারেন্সি। তো ইন্টারন্যাশনাল কারেন্সি সেটা ডলার হতে পারে, পাউন্ড হতে পারে, স্টার্লিং, মানে হোয়াট এভার দ্য থিং, হ্যাঁ ইয়েন হতে পারে। তবে মোস্টলি এক্সিস্ট যেটা সেটা হলো আমাদের ডলার। সো when you do any task over the online platform you are what the ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম কাজ করলে আপনি অবশ্যই একটা ইন্টারন্যাশনাল কারেন্সি আর্ন করছেন। তো আমরা ডলার ধরে নিই, তো আপনার এই ডলারটা তো আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি আপনি বাংলাদেশে যখন আপনার আর্নিংটাকে ইউজ করবেন, ইজ ইট পসিবল টু ইউজ দ্যাট ফরেন কারেন্সি? কি বলবেন, কি পসিবল? না না, কিভাবে পসিবল আমাকে একটু বলুন, কিভাবে পসিবল, কি করতে পারি? ব্যাংকের মাধ্যমে টাকাটা ডলারে কনভার্ট করা। ওকে, আমি এই ওয়ার্ডটাই চাচ্ছিলাম, কনভার্সন। ওকে, মানে কনভার্ট করা। সো একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে আমরা কি করছি, কনভার্ট করছি। তাহলে দুইটা কারেন্সি আসছে, তাই না? এবং সেই কনভার্সনের যে ওয়েটা, এটা ইটস আ রিলেশনশিপ না, কনভার্সনটা একটা রিলেশনশিপ। যখন ডোমেস্টিক কারেন্সি অথবা লোকাল কারেন্সির সাথে ফরেন কারেন্সি, অথবা আপনি আগে পরে যেটা আমি বলেন, অথবা ফরেন কারেন্সির সাথে লোকাল বা ডোমেস্টিক কারেন্সি একটা রিলেশন সেট আপ হয় ইন টার্মস অফ এক্সচেঞ্জ অ্যান্ড কনভার্সন, ইট ক্রিয়েটস এ এক্সচেঞ্জ রেট। ওকে, এখানে বলতে হবে ইট ক্রিয়েটস এক্সচেঞ্জ রেট। এটা তো রিলেশন, এটা তো হোলটা একটা রিলেশন। এই রিলেশন থেকে কি হবে, একটা এক্সচেঞ্জ রেট তৈরি হবে। ওকে, জাস্ট আপনার বোঝার সুবিধার্থে আমরা একটা এক্সাম্পল ধরে নেই। $1 is equal to 85 টাকা পাচ্ছি, এটাই হলো আমাদের ডলার আর টাকার মাঝে এক্সচেঞ্জ রেট। when there is no changes in the exchange rate, মানে এই রিলেশনটার কনভার্সনে কোনো রকম চেঞ্জ নাই, তখন ইট ইজ কল্ড ফিক্সড এক্সচেঞ্জ রেট। এখানে দেখেন ফিক্সড এক্সচেঞ্জ রেট বললে এখানে লেখাই আছে ইজ অ্যান আনভ্যারিং। আনভ্যারিং মানে কি, ভেরিয়েবল না। তো আপনার কাছে ওয়ার্ডটা যদি কঠিন মনে হয় তাহলে আপনি এটা লিখেন যে ফিক্সড ফর লং টার্ম, এটা লিখেন। ফিক্সড আসলে ওয়ার্ডটা না বলা ভালো, কারণ ফিক্সড অলরেডি ডেফিনেশনের মধ্যেই আছে। ভেরিং মানে হলো ভেরি করে যেটা, ওকে। আনভেরিং মানে হলো কোনো রকম ভেরি করছে না, স্ট্যান্ড বাই থাকছে। তো সেটাই হলো আমাদের কি, এটা হলো ফিক্সড এক্সচেঞ্জ রেট। এবং এটা কে সেট করে, কে সেট করে? অবশ্যই এটা আপনি, হ্যাঁ আপনি কেউ সেট করতে পারবো না। ওকে, সো নেক্সট উই কামস টু দ্য পয়েন্ট দ্যাট ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। এটা খুবই প্র্যাকটিক্যাল। জন্ম থেকে গত 20 বছরে আপনি অবশ্যই বিভিন্ন রেটে পরিবর্তন দেখেছেন, এবং আমরা ধারণা করছি হয়তো আফটার প্যান্ডেমিক সিচুয়েশন যদি ইউএস ইকোনমির অবস্থান আগের মতো না থাকে, তাহলে হয়তো ডলার রেটটা কি হবে বলেন তো? চারপাশে যা শুনতেছেন কি হবে, কমে যাবে। হ্যাঁ, তো এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আপনি কমার কোনো ধরন দেখবেন না। আপনি যদি আজকের রেটও দেখেন, দেখবেন যে 84 অ্যারাউন্ড, এখনো দেখতে পারেন, দেখবেন যে 84 অ্যারাউন্ড এরকম কিছু। তো অ্যাকচুয়ালি এটা টোটালি মানে ডিপেন্ড করে সিচুয়েশনটা কেমন হয়। এই যে পরিবর্তন হচ্ছে মানে ভেরিয়েবল না, ভেরিয়েবল, সেটাকে আমরা বলছি হলো ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ফ্লোটিং এক্সচেঞ্জের আরো কিছু নাম আছে, লিখেছি। ফ্লোটিং এর আর কি নাম? হ্যাঁ, ভেরিয়েবল অথবা ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়াল দেখলেও কিন্তু কোথাও প্যানিক হবেন না। ফ্লোটিং, ডিফারেন্সিয়াল অথবা ভেরিয়েবল বলতে পরিবর্তনশীল এক্সচেঞ্জ রেটকে বোঝাচ্ছে, যার মানে হলো এটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। ওকে, দেখি তো এখানে কি লেখা আছে। এই যে দেখেন এখানে লেখা আছে, ওয়ার্ডটা বলেছে ফ্ল্যাকচুয়েট হয়। তো তার মানে ফ্ল্যাকচুয়েট হওয়া মানে পরিবর্তন, ওঠানামা করছে, মুভমেন্ট করছে। কিভাবে? মার্কেট কন্ডিশন। ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা কি? মার্কেট ইকুইলিব্রিয়াম মানে কি আমি লিখে দিয়েছি। ডিমান্ড আর সাপ্লাই ইকুয়াল হয়, ইকুয়াল হয়। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ট্রেড বলতে আমরা কি বুঝবো? এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট। ওকে,
সো অ্যাজ এ ট্রেডার এখন আমরা এক্সচেঞ্জ রেটের সাথে আমাদের কি রিলেশন সেটা আমরা বোঝার চেষ্টা করব। এখানে দুইটা নাম আছে, একটা হলো ডিভ্যালুয়েশন, একটা হলো রিভ্যালুয়েশন। এই নামটা খালি দেখে রাখলে চলবে, রিভ্যালুয়েশন বা অ্যাপ্রিসিয়েশন বলছি, আর একটা হলো ডিভ্যালুয়েশন, কিন্তু ডেপ্রিসিয়েশন না। ওকে, আমি প্রায় ভাইবার সময় বা অথবা কারো কাছ থেকে স্টুডেন্টের কাছে কমেন্ট পাওয়ার সময় প্রায় শুনি ডেপ্রিসিয়েশন। ইটস নট ডেপ্রিসিয়েশন, ইটস ডিভ্যালুয়েশন। মানে এই রিমোটটা যখন প্রথম দিন আমি কিনে এনেছিলাম তখন যে দাম ছিল, 7 বছর পরে আজকে কি এটার একই দাম আছে? না মিস, দাম কি হয়ে গিয়েছে? ভ্যালুটা ডাউন হইছে। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা কি বলবো? ডিভ্যালুয়েশন। ওকে, আর এটা কেমন অবস্থায় আছে? এটা ডিভ্যালুয়েটেড অথবা আন্ডারভ্যালুড অবস্থায় আছে। ওকে, এটা হলো মানে বেসিক, আপনি বুঝছেন কিনা এটা দেখার জন্য বলছিলাম। ওকে, আরেকটা হলো যদি এই রিমোটটাকে এটাই থাকলো, ভেতরের ফিচারটা আমি রিমোটটাকে কি করলাম, এটাকে মানে নতুন কোনো সিস্টেম বা যা আসছে এটার মধ্যে কি করলাম, এটার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটাকে আপগ্রেডেড হয়ে গেল না? আপগ্রেড হয়ে গেলে তখন এটাকে আমরা বলছি হলো রিভ্যালুয়েশন অথবা অ্যাপ্রিসিয়েশন, মানে এটাকে অ্যাপ্রিশিয়েট করছি, মানে এটাকে এনকারেজ করছি। ওকে, তাহলে আমি দুইটা অপোজিট ওয়ার্ড পেলাম। ওকে, তাহলে আপনার সুবিধার জন্য আমি একটা ডিভ্যালুয়েশন বলবো আর একটা রিভ্যালুয়েশন না বলে অ্যাপ্রিসিয়েশন বলবো, একই জিনিস কিন্তু মানে বলার সুবিধার জন্য আমি আলাদা করে বলছি। আমাদের দেশে আমরা এক্সপোর্টাররাও আছি, আমরা ইম্পোর্টাররাও আছি। তো আমাদের দেশে যেটা হয় যে আমাদের কারেন্সি কোনটা? টাকা। আর আমাদের ফরেন কারেন্সি কোনটা? ডলার। আমরা দেখবো যে ডিভ্যালুয়েশন অথবা রিভ্যালুয়েশন হলে বা অ্যাপ্রিসিয়েশন হলে কোনটা আমরা পছন্দ করব? আমরা এক্সপোর্টাররা কোনটা পছন্দ করব, ইম্পোর্টার কোনটা পছন্দ করব? সবসময় মনে রাখবেন আমরা দুইটাই কিন্তু এট এ টাইম দুজন পছন্দ করব না, বিকজ these two guys, exporter and importer, দুজন কিন্তু ডিফারেন্ট, জাস্ট অপোজিট ডাইরেকশনের দুজন মানুষ। একজন হলো সেলার আর একজন কি বায়ার। একটু ব্র্যাকেটে লিখে দেই। ইম্পোর্টার কে? সেলার। ইম্পোর্টার সেলার। ইম্পোর্টার হলো বায়ার। ডলার ইজ ইকুয়াল টু কত? 85 টাকা। মানে আমরা $1 পেলে সেটাকে আমরা যখন কনভার্ট করে টাকায় নিয়ে আসি তখন কত টাকা পাই? আমরা $85 পাই। ওকে, আগামীকালকে আগামীকালকের রেট আপনাদের বোঝার সুবিধার্থে আমি রেটটাকে 80 করে দিই। হ্যাঁ, মানে ইউজুয়ালি চেঞ্জ হয় হলো পয়সা, আমরা যেহেতু আমাদের বোঝার সুবিধা যাতে হয় সে কারণে আমরা এটাকে মানে রাউন্ড ফিগার রাখছি। ওকে, তো আগামীকালকে দুইটা সিচুয়েশন হতে পারে। এ সিচুয়েশন হলো আপনার কি হতে পারে? এ সিচুয়েশন হলো কমে যেতে পারে 5 টাকা, অথবা বি সিচুয়েশন হলো আপনার 90 টাকা হয়ে গেল। এতটুকু বুঝেন কিনা বলেন? আপনি জানেন না কালকে কি হবে। আচ্ছা, এখন দুইটা ডেফিনেশন বলবো, রিভ্যালুয়েশন কাকে বলে আর হলো এই অ্যাপ্রিসিয়েশন কাকে বলে, ইউ ডোন্ট নো, তাই না? এখন পর্যন্ত ম্যাডাম শিখাই নাই। তো এখানে ডেফিনেশনটা বলি। যদি দেখা যায় যে আমাদের ফরেন কারেন্সির কোনো পরিবর্তন হবে না, ওকে, ফরেন কারেন্সি ইজ ফিক্সড, মানে $1 কোনো পরিবর্তন হচ্ছে না। দেখেন তো আজকে যে তিনটা সিনারিও বললাম, এখানে তিনটা রেট লিখলাম উপরে, এখানে কোনো জায়গায় কি ডলারের কোনো পরিবর্তন হয়েছে? নো ম্যাম। ওকে, ডিভ্যালুয়েশন হলো ফরেন কারেন্সির কোনো পরিবর্তন হবে না, কিন্তু ডোমেস্টিক কারেন্সি, বিসি মানে হলো ডোমেস্টিক কারেন্সি, ওকে, বিসির ভ্যালুটা কি হয়ে যাবে? আপনার কমে যাবে। কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে? ভ্যালুটা কমে যাবে। হ্যাঁ, ভ্যালুটা কমে যাবে। মিনিং বোঝার দরকার নেই, খালি ওয়ার্ডটা মুখস্থ রাখবেন, ভ্যালুটা কমে যাবে। ওকে, আর যদি আমি উল্টাটা বলি, আপনি মিনিং ছাড়াই নরমালি বলেন, উল্টা হলে কি হবে? বেড়ে যাবে। আচ্ছা, তখন ডোমেস্টিক কারেন্সি হাই বলছি, তার মানে হলো ডোমেস্টিক কারেন্সির ওয়েটটা বেড়ে যাচ্ছে। ভ্যালু মানে হলো ওয়েট। এখানে আমি একটা ওয়ার্ড লিখি নাই, ভ্যালু ওয়ার্ডটা আমি লিখি নাই, কারণ হলো ভ্যালুর সাথে আমি আপনাকে যেটা ওয়ার্ডটা বোঝাবো সেটা হলো ওয়েট। ওয়েট মানে হলো কোয়ালিটি, ঠিক আছে? ভ্যালু মানে কিন্তু কখনোই এটা মনে রাখবেন, মনে করবেন না যে সংখ্যা, নিউমেরিক সংখ্যা না। ভ্যালু মানে নিউমেরিক সংখ্যা না, কোয়ালিটি। একটা দাড়ি পাল্লা, এটার এক পাশে $1 দেওয়া হয়েছে, আরেক পাশে 80 টাকা দিলেই দুইটা সমান সমান হয়ে যায়। কিন্তু আপনার কারেন্সি যদি সস্তা হয়ে যায়, আপনার টাকা যদি সস্তা হয়ে যায়, তাহলে আপনাকে কি করতে হচ্ছে? আরো 10 টাকা দিয়ে এটাকে সমানে নিয়ে আসতে হচ্ছে, মানে $1 সমান করতে হচ্ছে। তার মানে কি আপনার কারেন্সিটা সস্তা হয়ে গিয়েছে না?
এখন আপনার কারেন্সি যদি দামি হয়ে যায়, তার মানে আমি যদি এখন 70 টাকা দেই, তার মানে এটা আরো কমে, আমার কারেন্সিটা অনেক স্ট্রং হয়ে গেছে। ওকে, বুঝতে পেরেছি? না বুঝলে আমাকে বলবেন, কাইন্ডলি এটা বুঝবেন। ডিভ্যালুয়েশন মানে হলো ডোমেস্টিক কারেন্সির ওয়েট কমে যাওয়া, মানে কোয়ালিটিটা কমে যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু সংখ্যা দিয়ে চিন্তা করলে আপনার কাছে টোটালি উল্টা মনে হবে। আর অ্যাপ্রিসিয়েশন মানে হলো ডোমেস্টিক কারেন্সি কি হয়ে যাচ্ছে, ডোমেস্টিক কারেন্সি আপনার কোয়ালিটি হাই হয়ে যাচ্ছে। এখন আমি যদি এই দুইটা ওয়ার্ড বলতে চাই, এর পাশে কি লিখবো বলেন? ডিভ্যালুয়েশন লিখবো নাকি অ্যাপ্রিসিয়েশন লিখবো? দেখেন তো ঠিক আছে কিনা। রিভলিউশন, 80 হবে রিভলিউশন, আর 90 হবে আর সেকেন্ডে ডিভলিউশন। ওকে, বুঝে গেছি। প্রথমে দেখি আমরা যখন সেলার, হোয়াট ডাজ ইট মিন বাই সেলার? আমরা কিছু সেল করছি। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যে সেল হয় আরএনজি, রেডিমেড গার্মেন্টস। এটার একটা আইটেম, আমি টি শার্টের কথা বলি। ওকে, একটা টি শার্ট আমি ধরেন $10 বিক্রি করি, অনেক বেশি দাম বলছি আই নো, তারপর একটা শার্ট আমি কত টাকায় বিক্রি করতেছি? একটা শার্ট কত টাকা করে? $10 করে। ওকে, একটা শার্ট আমি $10 করে বিক্রি করি। এখন এখানে তাহলে আমি কি বলেছি, একটা এক্সপোর্টার কি করে? ওয়ান টি শার্ট কত টাকা? $10। ওকে, আচ্ছা, তো $10 যদি হয়, আপনাকে $10, এখন আমরা সবাই কি, আমরা সবাই এক্সপোর্টার। ওকে, আচ্ছা, $10 বিক্রি করলেন। এখন আপনার কাছে, আপনি তো এই $10 দিয়ে চাল ডাল কিনতে পারবেন না, আপনাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ করতে হবে। ওকে, সো এক্সচেঞ্জ করলে আজকের রেটে এক্সচেঞ্জ করেন। এই যে দেখেন আজকের রেটে 50 টাকা। আগামীকালকে কত টাকা? এ নাম্বার সিচুয়েশনের কথা বলবো। আগামীকালকে এ নাম্বার সিচুয়েশনে কত টাকা পাবো? আগামীকালকে কত টাকা এ নাম্বার সিচুয়েশনে? 980 টাকা। 80, তাহলে হলো 800। আর যদি বি নাম্বার সিচুয়েশন হয় 900 টাকা। এখন আমাকে বলেন, আপনি তো সেলার, আপনি কোনটা পছন্দ করবেন? 800 পছন্দ করবেন নাকি 900 পছন্দ করবেন? বি 900। বেশি পেতে পছন্দ করবেন, খুবই স্বাভাবিক, তাই না? হিউম্যান সাইকোলজি সবসময় বেশি পেতে পছন্দ করে। এখন আমাকে বলেন, এখানে এই জায়গার দিকে তাকান, এই যে একটা হলো ডিভ্যালুয়েশন, একটা হলো অ্যাপ্রিসিয়েশন, কোনটা পছন্দ করবে? মানে এক্সপোর্টার কি চায়, ডিভ্যালুয়েটেড হোক নাকি অ্যাপ্রিসিয়েটেড হোক? অ্যাপ্রিসিয়েটেড। কি অ্যাপ্রিসিয়েটেড বিটা পছন্দ করবে? বিটা মানে হলো ডিভ্যালুয়েশন পছন্দ করবে। কেন? দেখেন 900 ইজ গ্রেটার দেন 800। এটা কি ছিল? ডিভ্যালুয়েশন ছিল না? ডিভ্যালুয়েশন, যখন রেটটা আপনার ডিভ্যালুয়েটেড ফর্মে থাকে তখন সে পায় 900 টাকা, যখন অ্যাপ্রিসিয়েটেড ফর্মে থাকে তখন সে পায় হলো 800 টাকা। তো সে কালকে যদি 800 টাকা রেট, মানে কালকে যদি 80 টাকা রেট হয়, সে আর্ন করতেছে কত টাকা? 800 টাকা। তো তার তো বেশি পেতে পছন্দ করবে। তার জন্য মানে এক্সপোর্টাররা সবসময় পছন্দ করে কি হোক, ডিভ্যালুয়েটেড হোক। আপনি বিক্রি করছেন $10, আজকের রেটে পাচ্ছেন কত? 850 টাকা। কালকেটা কিন্তু আপনি জানেন না, কালকে অ্যাপ্রিসিয়েশন হতে পারে, কালকে ডেপ্রিসিয়েশন হতে পারে, মানে ডিভ্যালুয়েটেড রেটও আসতে পারে, কালকে অ্যাপ্রিসিয়েটেড রেটও আসতে পারে। কালকে যদি অ্যাপ্রিসিয়েটেড রেট হয়, আপনি আর্ন করবেন কত টাকা? 800 টাকা। কালকে যদি ডিভ্যালুয়েটেড রেটটা হয়ে যায়, তখন আপনি পছন্দ করবেন কত টাকা? আপনি আর্ন করবেন কত টাকা? 900 টাকা। এখন আপনি তো বিক্রেতা, আপনি 800 টাকা পাইলে খুশি হবেন নাকি 900 টাকা পাইলে খুশি হবেন? আপনি আমাকে বলেন। 900 টাকা। 900 টাকা। 900 টাকা। তাহলে অ্যাজ এ এক্সপোর্টার অথবা অ্যাজ এ সেলার ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, আপনি কোন রেটটা পছন্দ করবেন? এ রেটটা নাকি বি রেটটা পছন্দ করবেন? বি রেটটা। বি রেটটা, কারণ বি রেটে আপনার বেশি আর্ন হচ্ছে। কিন্তু আমাকে এখন প্রশ্ন করে অ্যানসারটা বলেন তো, ডি রেটটা কি একটা দেশের কারেন্সির ইমেজটাকে ছোট করছে না? জি মিস। তাহলে এখন বলেন, গত 50 বছরে স্বাধীনতার পরে এক্সপোর্টারের সংখ্যা কি অনেক বেশি ছিল স্বাধীনতার পর? না মিস। কারণ তখন কিন্তু আপনার কোনো এক্সপোর্টার ছিল না, তখন আপনার বেসিক্যালি আমরা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে খাচ্ছিলাম, কারণ আমাদের তো কিছু ছিল না। ওকে, তাহলে আমাদের যত দেশ টাইম টু টাইম কি বেড়েছে, এক্সপোর্টারের সংখ্যা বেড়েছে, তত আমাদের কারেন্সি কি হয়েছে? ডিভ্যালুয়েটেড হয়েছে। কেন হয়েছে বলেন, কেন হয়েছে?
মাত্র বললাম, মাত্রই যে আপনি এখানে কনক্লুশন বের করেছেন, কি কেন হয়েছে? হ্যাঁ, এক্সপোর্টারের সঙ্গে আমরা জাতি হিসেবে কি ইম্পোর্টার নাকি এক্সপোর্টার বাংলাদেশ? এক্সপোর্টার। এক্সপোর্টার এক্সপোর্টার। আপনি আমি একজন, যদি একজন এক্সপোর্টার যদি ডিভ্যালুয়েশন পছন্দ করি, 10 জন এক্সপোর্টার কি তাহলে ডিভ্যালুয়েশন পছন্দ করবে না? অবশ্যই ডিভ্যালুয়েশন পছন্দ করবে। জি মিস। তাহলে কারেন্ট যত একটা দেশের এক্সপোর্টার যত বৃদ্ধি পাবে, গভর্নমেন্ট যত চাবে যে হ্যাঁ এক্সপোর্টার বাড়ুক, এক্সপোর্টার বাড়ুক, এজ এ রেজাল্ট এটা কিন্তু কারেন্সির উপরে এফেক্ট ফেলবে। আমাদের কারেন্সি কিন্তু ডে বাই ডে ডিভ্যালুয়েটেড হতে থাকবে এবং সস্তা হতে থাকবে। এটা কিন্তু কোয়াইট কন্ট্রোভার্সিয়াল। দেখেন, মানে দেশ চায় এক্সপোর্টার বাড়ুক, একদম উল্টা পাশে দেখেন দেশ তো কখনোই চায় না যে আপনার কারেন্সিটা ডাউনওয়ার্ড হয়ে যাক, সস্তা হয়ে যাক, তাই না? এখানে সবসময় মনে রাখবেন ডিভ্যালুয়েটেড মানে হলো কারেন্সি সস্তা হয়ে যাওয়া, আর অ্যাপ্রিসিয়েটেড মানে হলো কারেন্সি দামি হয়ে যাওয়া। এখন চিন্তা করেন আপনি ইম্পোর্টার, ঠিক আছে, এখন আর টি শার্ট কিনেন না, আপনি চায়না থেকে খেলনা কিনেন, টয়স, ওকে, একটা খেলনা কত দামে কিনেন? $10। তাহলে ব্যাংকে আজকে কত টাকা দেন? 850 টাকা দিলে ব্যাংক আপনাকে $10 দেয় এবং আপনি একটা কি কিনতে পারেন? একটা খেলনা কিনতে পারেন। এতটুকু ক্লিয়ার? ইউ আর বায়ার না, আপনি তো ডলার পয়দা করেন না, আপনার টাকা আর্ন করেন। তো চায়না থেকে কিনে আনতে কি করতে হবে? ব্যাংকে আপনার 850 টাকা জমা দিতে হবে। সেই 850টা কনভার্ট হয়ে কি হবে? $10 হবে এবং $10 দিয়ে আপনি কি পাবেন? একটা টয় পাবেন। এবং আগামীকালকে কিন্তু সিচুয়েশন এ হতে পারে, সিচুয়েশন বি ও হতে পারে। ওকে, যদি সিচুয়েশন এ হয় তাহলে আগামীকালকে আপনার জমা দিতে হবে কত টাকা ব্যাংকে? বাইং প্রাইস কত? 800 টাকা। 800 টাকা। 800 টাকা। যদি বি সিচুয়েশন হয় তাহলে আপনার বাইং প্রাইস কত? 900 টাকা। 900 টাকা। এখন টেল মি অ্যাজ এ বায়ার, ওকে, আপনি বেশি পে করতে পছন্দ করেন নাকি কম পে করতে পছন্দ করেন? কম পে করতে কম পে করতে। অবশ্যই কম পেতে। কোনোভাবে কোনো বায়ার বেশি পে করতে পছন্দ করে না, পসিবলই না। মানে ভাই আপনি তো পতন হয়ে যাবেন। ওকে, সো এখন আমাকে বলেন ইম্পোর্টার তাহলে কি পছন্দ করেন? ইম্পোর্টার অ্যাপ্রিসিয়েশন পছন্দ করে। ইম্পোর্টার তো বেশি, মানে আপনার কারেন্সি যদি যত দামি হবে ইম্পোর্টারকে তত কম টাকা পরিশোধ করতে হবে। ওকে, টাকাটা কম পরিশোধ করতে হবে। তার জন্য ইম্পোর্টার সবসময় কি পছন্দ করে? অ্যাপ্রিসিয়েশন পছন্দ করে, মানে কারেন্সি দামি হয়ে যাক পছন্দ করে। আর এক্সপোর্টার সবসময় কি পছন্দ করে? কারেন্সি সস্তা হয়ে যাক, ডিভ্যালুয়েশন সবসময় পছন্দ করে। এটাই আমার কনক্লুডিং রিমার্ক ছিল। দেশ কি চায় কখনো ইম্পোর্টার বাড়ুক? কখনোই চায় না এক্সপোর্টার বাড়ো। এক্সপোর্টার বাড়ুক। কিন্তু এক্সপোর্টার বাড়লে কি হচ্ছে? কারেন্সি কি হয়ে যাচ্ছে আবার? সস্তা হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু যদি ইম্পোর্টার বেড়ে যায়, ইম্পোর্টার বেড়ে যাওয়া কান্ট্রির জন্য কোনোভাবে ভালো না, আমরা পরনির্ভরশীল হয়ে যাচ্ছি। কিন্তু এটা আবার কি করবে? কারেন্সিকে স্ট্রং করবে। গভর্নমেন্টের জন্য এই এক্সচেঞ্জ রেটটা সেট রাখা এবং প্রপার একটা ডিসিশনে আসা, এটা কোয়াইট, মানে একটু ম্যাটার অফ করলে ভালো হয়, কোয়াইট ডিফিকাল্ট। কারণ কি? কারণ হলো যদি একটা গভর্নমেন্ট চায় যে তাদের দেশের এক্সপোর্টার বাড়ুক, অটোমেটিক এটা ইন এ টার্ন ইনডাইরেক্ট ওয়ে কারেন্সিকে ডিভ্যালুয়েট করে দিবে। কিন্তু একটা কান্ট্রি যদি চায় যে তাদের ইম্পোর্টার কমে যাক, তাহলে কিন্তু কারেন্সিটা আর অ্যাপ্রিসিয়েটেড হতে পারছে না, বরং ইম্পোর্টার বাড়লে কি হয়ে যাবে? কারেন্সি অ্যাপ্রিসিয়েটেড হবে। কিন্তু ইম্পোর্টার বাড়লে তো সমস্যা, আমাদের ওই যে ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট তো আমাদের নেগেটিভ হয়ে যাবে। আমরা কি গতদিন বলেছিলাম নেগেটিভ ব্যালেন্স অফ পেমেন্ট, নেগেটিভ ব্যালেন্স অফ ট্রেড আমাদের পছন্দ? আমরা বলিনি। আমরা বলেছি দেশ চায় এবং আমরাও চাই আমাদের সার্বিক উন্নতির জন্য ব্যালেন্স অফ পেমেন্টটা কেমন থাকুক? পজিটিভ থাকুক। ব্যালেন্স অফ ট্রেডটা কেমন থাকুক? পজিটিভ থাকুক। সো এটাই ছিল আমাদের আজকে পুরো পড়া। তাহলে এক লাইনে আমাকে একটু, এক লাইন না 2 লাইনে সাম আপ করে বলবেন, যে কেউ একজন একটু 2 লাইনে সাম আপ করে বলবেন আমরা কি পড়েছি। এখান থেকে বলবেন, এই পেজটা থেকে। আমরা আজকে পড়ছি এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট হচ্ছে যে ম্যাম, আমি ডেফিনিশন থেকে বলবো, আপনার যেভাবে ইচ্ছা, যা ইচ্ছা বলো, যে কোন জায়গা থেকে। এক্সচেঞ্জ রেট হচ্ছে যে ম্যাম একটা লোকাল কান্ট্রি আর হচ্ছে ম্যাম একটা ফরেন কান্ট্রির মধ্যে যে টাকার কারেন্সির যে পার্থক্যটা থাকে ম্যাম, পার্থক্য না, রিলেশন, যে রিলেশন, কনভার্সনের রিলেশন, এক্সচেঞ্জের রিলেশন, এই হচ্ছে যে ম্যাম এক্সচেঞ্জ রেট। আর ম্যাম হচ্ছে যে আমরা যে ফিক্সড এক্সচেঞ্জ রেট হচ্ছে ম্যাম যখন এক্সচেঞ্জ রেট এর কোনো পরিবর্তন হয় না ম্যাম, এটা কে সেট করে? এটা ম্যাম গভর্নমেন্ট সেট করে। ওকে, আর যেটা পরিবর্তন হতেই থাকে ম্যাম সেটা হচ্ছে যে মার্কেটের কন্ডিশন আর হচ্ছে যে ম্যাম ডিমান্ড এক্সেলেন্ট, ডিমান্ড কন্ডিশনের কারণে। এবং সেটার নাম কি? সেটার নাম হচ্ছে যে ম্যাম
ফ্লোটারিং ফ্লোটিং ভাসমান, ফ্লোটিং, হ্যাঁ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট অথবা ভেরিয়েবল এক্সচেঞ্জ রেট অথবা ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়াল ওয়ার্ডটা আমরা নেক্সটে পাবো আবার, তার জন্যই বলছি। হ্যাঁ ওকে, ডিফারেন্সিয়াল এক্সচেঞ্জ রেট। আচ্ছা ইন দ্য টার্মস অফ ভ্যালু কয় ভাবে ভাগ করতে পারে? দুই ভাবে, একটা হলো ডিভ্যালুয়েশন, একটা হলো রিভ্যালুয়েশন। ডোমেস্টিক কারেন্সি যদি কি হয়ে যায়, দেখেন এখানে তখন মার্ক করি নাই, এখানে বলেছে ডোমেস্টিক কারেন্সির ভ্যালু যদি কমে যায় তাহলে তখন আমরা মানে সস্তা হয়ে যায়, তখন সেটাকে আমরা ডিভ্যালুয়েশন বলি। আর যখন ডোমেস্টিক কারেন্সির ভ্যালু কি হয়ে যায়, বেড়ে যায়, রিভ্যালুয়েটেড হয়ে যায়, রিভ্যালুয়েশন ইনক্রিজ, হ্যাঁ বেড়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি? অ্যাপ্রিসিয়েশন বা রিভ্যালুয়েশন বলি। সো অ্যাপ্রিসিয়েশন রিভ্যালুয়েশন কে পছন্দ করে, এক্সপোর্টার নাকি ইম্পোর্টার? এক্সপোর্টার পছন্দ করে হচ্ছে ম্যাম রিভ্যালুয়েশন, হ্যাঁ আর ইম্পোর্টার করে ম্যাম অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশনটা কেন পছন্দ করে? কারণ হলো তার কম পে করতে হচ্ছে। এই যে 900 তুলনায় সে কি করছে, 800 টাকা কম মানে পে করছে, 100 টাকা কম পে করতে হচ্ছে, এই জন্য ইম্পোর্টার পছন্দ করে হলো অ্যাপ্রিসিয়েশন। আর এক্সপোর্টার পছন্দ করে ডিভ্যালুয়েশন, কারণ হলো সে 800 টাকার বদলে সে 900 টাকা আর্ন করতে পারে, মানে 100 টাকা বেশি পেতে পারে, আর্ন করতে পারে, তার জন্য সে পছন্দ করে ডিভ্যালুয়েশন। এটাই ছিল হোল সাম আপ অফ দ্য ক্লাস।